আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করতেছি যে যেখানে আছো ভালো আছো। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টার ধরেছিলাম এবং কম্পিউটারের সংগঠন নিয়ে আলোচনা করেছিলাম। কম্পিউটারের সংগঠনে ইনপুট থাকে, আউটপুট থাকে, মাঝখানে প্রসেসিং অংশ থাকে এবং প্রসেসিং অংশে কিন্তু আমরা দেখি মেমোরি থাকে, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক, লজিক ইউনিট। আমরা গত ক্লাসটা একটু রিক্যাপ করতেছি দ্রুত এবং এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের গুরুত্ব কী বা প্রধান প্রধান কাজ কী, এই যে কন্ট্রোল ইউনিট কী করে, তারপরে অ্যারিথমেটিক লজিক ইউনিট কী করে, আমরা এতটুকু গত ক্লাসে পড়েছিলাম। তোমরা সেগুলো গুরুত্ব সহকারে পড়ে নেবে। তো আজকের ক্লাসে আমরা পরবর্তী পেজ অর্থাৎ এখানে দেখো 413 মাহবুব রহমান স্যারের বই থেকে 414তম পেজ বের করো তোমরা। তো দেখো এখানে পরবর্তী পেজের যে অংশটা আমরা কন্ট্রোল ইউনিট সম্পর্কে পড়েছি, অ্যারিথমেটিক লজিক ইউনিট পড়েছি। তাছাড়াও আমাদের কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে মেমোরি থাকে। মেমোরি বেসিক্যালি কী করে বলো তো? মেমোরি হচ্ছে বিভিন্ন ডেটা সেভ করে রাখে, তাই না? এই যে আমরা হার্ড ডিস্কে কী করি, বিভিন্ন ডেটা সেভ করে রাখি এবং পরবর্তীতে সেটা ব্যবহার করি। তবে সব কিছু কিন্তু শুধু সেভ করার জন্য ব্যবহার করে না। কোনো কোনো মেমোরি আছে যেগুলো প্রাইমারি মেমোরি, আমরা ব্যবহার করি কম্পিউটার কীভাবে চলবে, কম্পিউটার অপারেশন কীভাবে হবে সেগুলো বোঝাতে। আর সেকেন্ডারি মেমোরিগুলো যেমন হার্ড ডিস্ক, সেগুলো আমরা ফাইল সেভ করার জন্য ব্যবহার করি। তো এটা একটু পড়ে নেবে মেমোরির অংশটা তোমরা, কারণ এখানে অবজেক্টিভ আসে অ্যাডমিশনে কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো মেমোরিকে যদি আমরা অস্থায়ী মেমোরি এবং স্থায়ী মেমোরি দুইটা পার্টে যদি বিভক্ত করি, স্থায়ী মেমোরি মানে হলো যেমন এই যে হার্ড ডিস্ক, তাই না, যেটা ধরে রাখে, ডেটা সেভ করে রাখে। তারপরে হচ্ছে রোম হতে পারে, রোম রিড অনলি মেমোরি। রোমে কি থাকে, যে গুরুত্বপূর্ণ তথ্য, অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ তথ্য, একটা কম্পিউটার কীভাবে চলবে, ল্যাপটপ মোবাইল কীভাবে চলবে, তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংরক্ষিত থাকে। আর অস্থায়ী মেমোরি, যেগুলোকে আমরা ভোলাটাইল মেমোরি বলি, এটা হচ্ছে যেমন র্যাম। র্যাম কিন্তু আমরা জানি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা কিন্তু ইলেকট্রিসিটি চলে গেলে, কম্পিউটার অফ হয়ে গেলে অটোমেটিক সেগুলো মুছে যায়। বা আমরা একটা কাজ করতেছিলাম, যদি আমরা সেই কাজ শেষ করে আবার অন্য একটা কাজ শুরু করি, তাহলে আগের স্মৃতি সব কিন্তু মুছে যাবে র্যাম থেকে। এগুলো অবশ্যই তোমরা একটু গুরুত্ব সহকারে দেখে নেবে। এরপরে কনসেপ্ট অফ প্রোগ্রাম নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, প্রোগ্রামিংয়ের কনসেপ্ট নিয়ে। তো দেখো প্রোগ্রাম জিনিসটা কি। এই প্রোগ্রাম বলতে কিন্তু আমরা বলি না আজকে আমার একটা প্রোগ্রাম আছে, ফ্যামিলি প্রোগ্রাম আছে, এগুলো কিছু নয়। কম্পিউটারের ক্ষেত্রে প্রোগ্রাম বলতে বোঝায় আমরা কম্পিউটারকে দিয়ে যদি কখনো কোনো কাজ করায় নিতে চাই, তাহলে তাকে তো বুঝাইতে হবে না যে আমার এই কাজটা করে দাও। দেখো তোমাকে যদি বলি যে 1 গ্লাস পানি এনে দাও, তাহলে তুমি আমাকে পানি এনে দেবে, কারণ তুমি বুঝতে পেরেছো যে স্যারের পানি লাগবে। কিন্তু কম্পিউটারকে যদি তুমি বলো যে এই কাজটা আমাকে করে দাও, মুখে মুখে যদি বলো, কম্পিউটার কিন্তু সেটা বুঝবে না। তাহলে তাকে বোঝাতে কী করতে হবে? সে যেভাবে বোঝে সেইভাবে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে। তো কম্পিউটার তাহলে কিভাবে বুঝবে? এই যে কোড লিখলে কম্পিউটার সেই কোড অনুসারে বোঝে, কাজ করতে পারে। তাহলে এই যে আমরা যে কোড লিখে যে ইনস্ট্রাকশন দিই, সেগুলোই হচ্ছে কি প্রোগ্রাম। আমি সহজভাবে বললাম, তোমরা একটু পড়ে নেবে। এবং প্রোগ্রামিংয়ের কনসেপ্ট প্রথম কিন্তু একজন মহিয়সী নারী থেকে আসে, চার্লস ব্যাবেজের সাথে, যিনি একসাথে কাজ করতেন। উনি লর্ড বায়রনের কন্যা, লেডি অ্যাডা অগস্টা লাভলেস। এটা কিন্তু অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া দেখো প্রোগ্রাম রচনার পদ্ধতি, কৌশলকে প্রোগ্রামের পদ্ধতি বা প্রোগ্রামিং বলা হয়। যাই হোক, তুমি যদি আমি যেভাবে ব্যাখ্যা করলাম সেরকম সহজ ভাষায় যদি লেখো, তাতেও কিন্তু প্রবলেম নাই। আর প্রোগ্রাম রচনা করার জন্য অবশ্যই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তাই না? আমরা যদি হিন্দিতে বলি যে আমার জন্য 1 গ্লাস পানি আনো, ইংলিশে যদি বলি 1 গ্লাস পানি আনো, বাংলায় যদি বলি 1 গ্লাস পানি আনো, তাহলে ওই ভাষাটা যে বুঝবে সে কিন্তু কাজটা আমাকে করে দেবে। এখন এই যে প্রোগ্রামিং করবো যে আমরা, সেই প্রোগ্রামিংয়ের জন্যও কিন্তু কিছু নির্দিষ্ট বর্ণ, নির্দিষ্ট অক্ষর, নির্দিষ্ট প্রতীক, সংকেত, এগুলো আমরা ব্যবহার করি। এগুলো ব্যবহার করে একটা ভাষা আমরা তৈরি করেছি। যেমন সি প্রোগ্রামিং, তারপর হচ্ছে পাইথন প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং। তো প্রোগ্রামের জন্য যে ভাষা আমরা ব্যবহার করি, একদম সহজ ভাষায় প্রোগ্রামের জন্য যে ভাষা আমরা ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন দেখো আজকের যে প্রোগ্রামিংগুলো আমরা ব্যবহার করি, আমরা এখন পাইথন কিন্তু খুবই জনপ্রিয়। তোমরা জানো কি না, আমি কিন্তু পাইথন নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। তোমরা প্লেলিস্ট অনুসারে পাইথন শিখে নিতে পারো আমার কাছ থেকে। আর পাইথন বর্তমানে খুবই পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, ডাইনামিক ল্যাঙ্গুয়েজ। তাছাড়াও জাভা আছে। এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এই রিলেটেড যে প্রোগ্রামিংগুলো, সেগুলো খুবই জনপ্রিয়। যাই হোক, তো প্রোগ্রামিংয়ের সূত্রপাতটা কিন্তু এমন ছিল না। প্রোগ্রামিংয়ের আমরা কিন্তু বিভিন্ন সময় অনুসারে বিভক্ত করতে পারি, যেগুলোকে আমরা বলি প্রজন্ম, অর্থাৎ জেনারেশন বাই জেনারেশনে বিভক্ত করতে পারি। যেমন 1945 সালের দিকে যদি তুমি তাকাও, তখনকার সময়ে মেশিন ল্যাঙ্গুয়েজ
মানে আসে। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা যদি 0 এবং 1 দিয়ে কোনো প্রোগ্রামিং লিখি সেটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলবো। সেখানে শুধু 0 এবং 1 থাকবে। তাহলে শুধু 0 এবং 1 দিয়ে যদি কোনো প্রোগ্রামিং লেখা হয় সেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং মেশিন ল্যাঙ্গুয়েজ এটা কোন প্রজন্মের? প্রথম প্রজন্মের। কত সালের? 1945 সালের। একইভাবে দেখো পরেরগুলো কিন্তু মনে রাখা সহজ। 45-এর পরে 50, 60, 70, 80 অর্থাৎ পরের সালগুলা দ্বিতীয় প্রজন্মের 1950, তারপরে 1960, 1970, 1980 এভাবে কিন্তু জেনারেশনগুলো বিভক্ত করা হয়েছে। এরপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এসেছে মেশিন ল্যাঙ্গুয়েজের পরে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কেমন? অর্থাৎ 0 অন্ত ব্যবহার করাই হয়, সেই সাথে কিছু নেমনিক, যেমন আমরা যদি সাব বলি তারপরে সাবস্ট্রাকশন, যদি বলি অ্যাড মানে অ্যাডিশন, তারপরে এমিউএল মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই যে 0-1-এর পাশাপাশি এরকম নেমনিক যখন আমরা ব্যবহার করি, ছোট ছোট মানে কি বলবো, প্রতীক যদি ব্যবহার করি, তখন সেগুলো হয়ে গেল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সেটার আপডেট ভার্সন, মেশিন ল্যাঙ্গুয়েজের আপডেট ভার্সন হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু দ্বিতীয় প্রজন্মের একটা এক্সাম্পল। একইভাবে তৃতীয় প্রজন্মের যদি তুমি কোনো এক্সাম্পল বলো, তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন যে সি প্রোগ্রামিং, থার্ড জেনারেশন একটা ল্যাঙ্গুয়েজ। এই বইয়ে কিন্তু আমরা সি প্রোগ্রামিং পড়বো, যেটা একটা তৃতীয় প্রজন্মের ভাষা বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আর এরপরে 1970 সালে দেখো যে ভাষাটা আরও ডেভেলপ হয়ে কী হলো, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যেমন ধরো আমরা ডিবিএমএস নাম শুনেছো তোমরা, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মাইস্কেল, বিশেষ করে মাইস্কেল খুবই জনপ্রিয়, মাইক্রোসফট অ্যাক্সেস আছে। তো সেই ডিবিএমএস মানে যে ল্যাঙ্গুয়েজগুলা, সেগুলো কিন্তু অনেকটাই মানুষের ভাষার সাথে মিলে যায়, তাই না? মানুষের ভাষার খুব কাছাকাছি। তো সেটা হচ্ছে, সেগুলোকে আমরা উচ্চতরের ভাষা বলি। আর পঞ্চম প্রজন্ম যেটা দেখো 1980 সাল থেকে শুরু হয়েছে, যেটা হচ্ছে এনএলপি বলি আমরা। এনএলপি নিয়ে বর্তমানে কিন্তু প্রচুর গবেষণা হচ্ছে। যে রোবট যে কথা বলে, তুমি বাংলা বলতেছো, রোবট বাংলায় অ্যান্সার দিতেছে। একজন হিন্দি বলতেছে, রোবট হিন্দিতে অ্যান্সার দিচ্ছে। আবার একজন হয়তো ইংলিশে কথা বলছে, রোবট ইংলিশে অ্যান্সার দিচ্ছে। তো তাহলে রোবট তো একটা যন্ত্র, তাই না? সে কীভাবে এত ল্যাঙ্গুয়েজ বুঝে বা সেই অনুসারে অ্যান্সার করে? তো এটা বুঝতে গেলে বা এটা করতে গেলে তাহলে তোমাকে এনএলপি নিয়ে লেখাপড়া করতে হবে, যেটা আমরা কি বলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, বা যন্ত্র যেন আমরা যেভাবে কথা বলবো সেভাবে কাজ করবে। আমরা কেন এত কঠিনভাবে প্রোগ্রাম রচনা করতে যাব? এটা হলো এই সময়কাল কখন, 1980, এবং এটা হচ্ছে ফিফথ মানে কি বলবো জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুটো প্রধান ভাগে বিভক্ত করতে পারি। সেটা হচ্ছে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে লোয়ার লেভেল কোনটা? এই যে প্রথম দুটো হচ্ছে লোয়ার লেভেল, অর্থাৎ ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। তার মানে আমরা বলতে পারি মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুইটা মিলে এগুলো হলো লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল কোনগুলো? এই যে থার্ড জেনারেশন, ফোর্থ, ফিফথ, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি আমরা দুইটা ভাগে তাহলে বিভক্ত করতে পারি। তো এরপরের প্যারাটা এখানে ছিল হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ কি। আমি অলরেডি বলেছি মেশিন ল্যাঙ্গুয়েজ এই যে দেখো শুধু 0 এবং 1 ব্যবহার করে যে ল্যাঙ্গুয়েজ লেখা হতো 1940-45 সালের দিকে, সেটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলি। তো পরবর্তী পেজ আমরা আবার পরবর্তী ক্লাসে পড়বো। তোমরা ধারাবাহিকভাবে প্লেলিস্ট অনুসারে ক্লাসগুলো করো, এবং আমার বিশ্বাস যে মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে, বুঝে বুঝে প্র্যাকটিস করলে তোমাদের এই অধ্যায়টা কোনো জটিলতা থাকবে না ইনশাল্লাহ।